দেবভূমি উত্তরাখণ্ডে অবস্থিত একটি মনোরম শহর দেরাদুন। দেরাদুনকে হিমালয়ের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। অনেকে মনে করেন গুরু রামরাইয়ের অনুসারী রামরাইয়ের সাথেই এখানে বসতি স্থাপন করেছিলেন। ব্রিটিশ রাজের সময় শহরের সরকারি নাম ছিল দেরা। যথাসময়ে দেরা শব্দটি দুনের সঙ্গে যুক্ত হয়। এইভাবেই এই শহরের নামকরণ হয় দেরাদুন। স্কন্দপুরাণে দুনকে শিবের আবাসস্থল কেদারখণ্ড নামক অঞ্চলের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। হিন্দু মতে এই দেরাদুনের পৌরাণিক নাম ছিল দ্রোণাগিরি, অর্থাৎ দ্রোণের শহর। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। আমি ঘুরে বেড়াচ্ছি এখন হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি। হরিদ্বার, মুসৌরির পর আজ আমি চলে যাচ্ছি মুসৌরি থেকে দেরাদুন। মুসৌরি থেকে দেরাদুন যাওয়ার পথে বা দেরাদুনে যে যে জায়গাগুলো আপনারা ভিজিট করতে পারেন, আজকে আমি যাব সেই জায়গাগুলো। প্রথমেই চলে এসেছি প্রকাশেশ্বর মহাদেব মন্দির। দেরাদুন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 14 কিলোমিটার এবং মুসৌরি থেকে এর দূরত্ব প্রায় 19 কিলোমিটার। দেরাদুন মুসৌরি রোডের ওপরেই অবস্থিত এই প্রকাশেশ্বর মহাদেব মন্দির। বাইরে থেকে মন্দিরটি দেখতে ঠিক এরকম। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি সোমবার প্রায় 24 ঘন্টায় খোলা থাকে এই মন্দির। এই মন্দিরটি এমন একটি মন্দির, এর ভেতরের বিষয়গুলো জানলে সত্যি আপনারা অবাক হবেন। এখানে স্ফটিক শিবলিঙ্গ আপনি দেখতে পারবেন। অন্যান্য মন্দিরে যেরকম বাবার মাথায় আমরা জল ঢালার সুযোগ পাই, এখানেও কিন্তু স্ফটিক শিবলিঙ্গে আমরা জল ঢালতে পারবো। কিন্তু অন্যান্য জায়গায় যেরকম ডালা নিয়ে আমরা পুজো দিই, এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই নেই। এবং এখানে প্রত্যেকটি দেয়ালের মধ্যে লেখা রয়েছে কোনো রকম অর্থ এখানে দান করা যাবে না, অর্থ দান করা এখানে নিষিদ্ধ। মন্দিরের সেবায়ত যারা রয়েছেন তারা বলেন, ঈশ্বর আমাদের দান করেন। আমাদের এত প্রাচুর্য এখনো হয়ে ওঠেনি যেখানে আমরা ঈশ্বরকে দান করতে পারি। তাই এই মন্দিরে অর্থদান নিষিদ্ধ। এমনকি আরও একটি বিশেষ জিনিস এই মন্দির সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করি। বিভিন্ন জায়গায় প্রসাদ হিসেবে আমরা অন্ন, পরমান্ন, ফল, মিষ্টি ইত্যাদি নানা প্রসাদ আমরা পেয়ে থাকি, কিন্তু এখানে আপনি প্রসাদ হিসেবে এগুলোর সাথে সাথে পেয়ে যাবেন চায়ের ব্যবস্থাও। এখানে চা প্রসাদ হিসেবেই দান করা হয়। মন্দির চত্বরের ভেতরেই রয়েছে অনেকগুলো দোকান, যেই দোকানগুলোর মধ্যে ধর্মগ্রন্থ, স্ফটিক, রুদ্রাক্ষ এই সমস্ত জিনিসগুলো এখানে বিক্রি করা হয়। চলুন এবার চলে যাই রবার্স কেভে। প্রকাশেশ্বর মন্দির থেকে রবার্স কেভের ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার। রবার্স কেভ, যার অপর নাম গুচ্চুপানি, দেরাদুনে অবস্থিত এই গুহাটি অত্যন্ত প্রসিদ্ধ। লোককাহিনী অনুসারে ব্রিটিশ আমলে এই গুহাটি ডাকাতদের আশ্রয়স্থল ছিল, যেখানে তারা ব্রিটিশ ভারতীয় কর্তৃপক্ষকে এড়াতে তাদের লুট করা জিনিসপত্র লুকিয়ে রাখত। এই কারণেই এই গুহাটির নাম হয়েছে রবার্স কেভ বা দস্যুদের গুহা। এখানকার এন্ট্রি ফি 35 টাকা মাত্র। এখানে আসলে অবশ্যই সাথে আপনার নিজস্ব স্লিপার ক্যারি করবেন, আর যদি নাও করে থাকেন তাতেও কোনো অসুবিধে নেই। এখান থেকে পেয়ে যাবেন স্লিপার ভাড়া। পার পেয়ার স্লিপারের আপনার ভাড়া পড়বে 20 টাকা। এই গুহার ভেতরে যাওয়ার আগে আপনার সাথে যে জিনিসগুলো ক্যারি করছেন সেগুলোও যদি কোথাও রাখতে চান, তাহলে তাদের জন্য রয়েছে লকারের ব্যবস্থা। গুহার ভেতরে রয়েছে একটি ওয়াটারফল। এই যে জল দেখতে পাচ্ছেন, এই জলের সোর্স কিন্তু সেই ওয়াটারফলই। এই গুহাটি প্রায় 600 মিটার লম্বা একটি লাইমস্টোন কেভ। ওয়েলকাম টু রবার্স কেভ। জল খুব একটা বেশি না, হাঁটু থেকে অনেকটাই কম। বছরের অন্যান্য সময় এখানে জলের পরিমাণ একটু কম থাকে, কিন্তু বর্ষা আসার সাথে সাথে এখানে জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। যত ভেতরের দিকে যেতে থাকবেন ততই কিন্তু রোমাঞ্চ বাড়তে থাকবে। লোকজনের সংখ্যাও তুলনামূলক কম। ভেতরটা যথেষ্টই অন্ধকার। পাহাড়ের এক চিলতে ফাঁক থেকে নেমে আসছে সূর্যের আলো। বোঝাই যাচ্ছে জল কিন্তু এখানে বেশ ভালোই থাকে। এই দিক ওপর থেকে জল পড়ছে, গাটা পুরো ভেজা। এইরকম কোনো একটা জায়গা দিয়ে জল পড়ছে। পাশটা দেখুন শুকনো, আবার এই জায়গাটা ভেজা।
এই গুহাটি মানুষ দ্বারা নির্মিত নয়, পুরোপুরি প্রাকৃতিক উপায়ে নির্মিত এই গুহা। এই গুহার মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ একটা মুভির কথা মনে পড়ে গেল, 127 আওয়ার্স, যেখানে কেট আটকে যায় ক্লিপসের মধ্যে, তারপর হাত কেটে তাকে বাইরে আসতে হয়। জল বেশ ঠান্ডা। প্রথমের দিকে একটু গোড়ালির ওপর পর্যন্তই জল ছিল, তারপরে যত ভেতরের দিকে যাচ্ছি প্রায় হাঁটুর সমান সমান জল হয়ে যাচ্ছে। তবে বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। লোকজন আছে কিন্তু তুলনামূলকভাবে লোকজন অনেকটাই কম। দেখুন, চলুন। এক্সপোজারটা বাড়িয়ে এতটা লাইট পেলাম, কিন্তু উপরের দিকে পাহাড়টা দেখলেই বুঝতে পারবেন এইটুকু করে ফাঁক রয়েছে। উপর দিয়ে আরেকটা রাস্তা আছে। আমার তো সবসময় একটু ভুল ভাল অ্যাডভেঞ্চার। দেখি ভেতরে কি আছে। यहाँ खत्म है क्या? यहाँ खत्म है? দশ ফুটের একটি ওয়াটারফল রয়েছে, যেই ওয়াটারফল থেকে জলগুলো এখানে এসে পড়ছে। এখানে টুরিস্টরা অনেকেই স্নান করছেন। ওপরের দিকে একটা ট্রেকের রাস্তা ছিল, কিন্তু ধসের জন্য সব পাথরগুলো ভেঙে রাস্তাগুলো প্রায় ব্লক হয়ে গেছে, তাই মাঝে মাঝে সিমেন্টের বস্তা দিয়ে জায়গা করার চেষ্টা করা হচ্ছে। এবার উপরের দিকে যাওয়া গেল না। আমার এই ব্লগ দেখে আপনারা যদি কোনোদিন আসেন, তাহলে ততদিনে আশা করি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। চলুন, এবার গুহা থেকে বেরোনোর পালা। এখানে ড্রোন দিয়ে একজন ভিডিও তুলে দিচ্ছে, চার্জ নিচ্ছে 200 টাকা মাত্র। যাদের ড্রোন নেই অথচ ড্রোন শট চাইছেন, তারা কিন্তু এখান থেকে এই শটটা তুলতেই পারেন। এখানে পার্কিং থেকে নেমে পরপর অনেকগুলো দোকান আছে, যেখান থেকে আপনি স্লিপার ভাড়া নিতে পারেন। আপনি যদি চান এখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারেন। রবার্টস কেভ থেকে চলে আসলাম টপকেশ্বর মহাদেব মন্দির। টপকেশ্বর মহাদেব মন্দির এই নামের পেছনে রয়েছে একটি গল্প। হিন্দু মহাকাব্য অনুযায়ী কৌরব এবং পাণ্ডবদের শিক্ষাগুরু গুরু দ্রোণাচার্য এই জায়গাটিকে তার বাসস্থান হিসেবে ব্যবহার করেছিলেন, এবং এখানেই গুরু দ্রোণাচার্য শিবের তপস্যা করেন। 12 বছর তপস্যার পরেই তিনি ভগবান শিবের কাছ থেকে অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। এই টপকেশ্বর মহাদেব বাস করেন একটি গুহার মধ্যে। এই গুহার মধ্যেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এই শিবলিঙ্গ। এবং আশ্চর্য হয়ে যাবেন শুনলে, মহাদেবের ওপরে পাহাড়ের কোন ফাটল আছে, কোথা থেকে জল আসছে জানা নেই, তবে অবিরত পড়ে চলেছে টপ টপ করে জলের ফোঁটা। আর এই কারণেই এই মন্দিরের নাম হয়েছে টপকেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির সম্পর্কে লোকমুখে আরও বহু গল্প প্রচলিত আছে। প্রায় 60 থেকে 70 খানা সিঁড়ি পেরিয়ে আপনাকে আসতে হবে এই মন্দিরের ভেতরে। যাদের পায়ে অসুবিধে রয়েছে তাদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। যারা বাবার পুজো দিতে চাইছেন তারা এখান থেকে ডালা নিয়ে বাবার পুজো দিতেই পারেন।
এইভাবেই অবিরত পড়ে চলেছে জলের ফোঁটা বাবার মাথার উপরে। দেরাদুনে এমন একটি জায়গা রয়েছে যেখানে সায়েন্স এবং ইতিহাস একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেই জায়গাটি অন্য আর কোথাও নয়, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন। 1878 সালে দেরাদুনে ফরেস্ট স্কুল প্রথম প্রতিষ্ঠিত হয়। এই ফরেস্ট স্কুল 1906 সালে রিএস্টাবলিশড হয় এবং তার নাম হয় ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ভারতের সবথেকে বৃহত্তম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এই দেরাদুনের ইনস্টিটিউট। এখানে আসার জন্য আপনার এন্ট্রি টিকিট লাগবে এবং গাড়ির জন্য লাগবে পার্কিংয়ের টাকা। এই জায়গাটি এতটাই ফেমাস এবং ফটোজেনিক, যার জন্য এখানে সবসময় ট্যুরিস্টদের সমাগম লেগেই থাকে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সিনেমা এবং সিরিয়ালের শুটিংও হয়ে থাকে। জানেন তো, জায়গাটা একেবারে ভুলভুলাইয়ার মতো, যেদিকেই তাকান না কেন একই রকমের আর্কিটেকচার। আপনি বেরিয়ে ভুলেই যাবেন কোন দিক থেকে বেরিয়েছেন। আপনি যেদিকেই তাকান না কেন আপনার যে কোনো 3 দিক একই রকম থাকবে। এই ইনস্টিটিউটে আসার টিকিট আগেই বলেছি, তা বাইরে থেকেই আপনি পেয়ে যাবেন। কিন্তু এই ইনস্টিটিউটের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিউজিয়াম। এই মিউজিয়ামগুলো যদি আপনি ভিজিট করতে চান তার টিকিট কিন্তু এই ইনস্টিটিউটের মধ্যেই পাবেন। পার্কিংয়ের দিকে রয়েছে নির্দিষ্ট একটি টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে। এই ইনস্টিটিউটের ভেতরে টোটাল 6খানা মিউজিয়াম আছে। আপনি যখন টিকিট কাটবেন টিকিটের ওপরেও কিন্তু মিউজিয়ামগুলোর নাম লেখা থাকবে এবং এই মিউজিয়ামগুলো সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে অনেকগুলো মিউজিয়াম আছে। আপনার কাছে যদি এনাফ টাইম থাকে তাহলে এই মিউজিয়ামগুলো ঘুরে দেখতে পারেন। কোথাও রয়েছে টিম্বার, কোথাও রয়েছে কি বিভিন্ন ধরনের উডের কালেকশন, কোথাও রয়েছে হাতির দাঁতের কালেকশন। যদি আপনারা মনে করেন তাহলে সেই মিউজিয়ামগুলো ঘুরে দেখতে পারেন এবং প্রত্যেকটা মিউজিয়ামের একটা চার্জ রয়েছে। এটা দেখুন, যেরকম টিম্বার মিউজিয়াম আছে এইদিকে। এত বড় বিল্ডিং হাতের ক্যামেরা দিয়ে বোঝানো কোনো রকমভাবেই সম্ভব না, যদি না ড্রোন শট বা হেলিকপ্টার শট থাকে। প্রায় 2000 একর জুড়ে রয়েছে এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের এরিয়া এবং দেখলেই বোঝা যায় পুরো জায়গাটা ভীষণ সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে। এখানের ফুল থেকে শুরু করে দেওয়াল থেকে শুরু করে ছাদ সম্পূর্ণটাই দেখলে মনে হয় সদ্য বানানো কোনো আর্কিটেকচার। দেরাদুনের এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লার্জেস্ট ব্রিক স্ট্রাকচারের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এর নাম রয়েছে, কারণ পুরো বিল্ডিংটি তৈরি হয়েছে শুধুমাত্র ইট দিয়ে। এই বিল্ডিংটি হলো এফআরআই এর মেন বিল্ডিং। এই বিল্ডিংটি দেখলে অনেকেই চিনতে পারবেন, খুব চেনা চেনা লাগছে তাই না? এই ইনস্টিটিউটে শুটিং হয়েছে অনেক বলিউড সিনেমার, যেরকম পান সিং তোমর, রैना है तेरे दिल में, স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট 1, পার্ট 2, আরও প্রচুর মুভি। এটি হলো বিল্ডিং এর ফ্রন্ট সাইড। আমি যে দিক থেকে এসেছিলাম অ্যাকচুয়ালি আমাকে পার্কিংয়ে নামানো হয়েছিল, সেই জন্য আমি বিল্ডিং এর ব্যাক সাইড থেকে এসেছিলাম, আর এটা হলো ফ্রন্ট সাইড। কেমন লাগছে বলুন তো এত সুন্দর একটা জায়গায়? সংগ্রহশালা বটে, কিন্তু এখানে আলাদা একটা মজাই আছে। ভেতরে ঘুরলে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স মনে হবে। এফআরআই থেকে চলে আসলাম এবার মাইন্ড রোলিং মনেস্ট্রিতে। মাইন্ড রোলিং তিব্বতী ভাষায় যার অর্থ পরিপূর্ণ মুক্তি স্থান। এফআরআই থেকে মাইন্ড রোলিং মনেস্ট্রির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। 1965 সালে খোচেন রিনপোচে ক্লেমেট টাউনে মাইন্ড রোলিং মনেস্ট্রির প্রতিষ্ঠা করেন। সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, কিন্তু তার মধ্যে 1 ঘন্টা মানে দুপুর 1:30টা থেকে 2:30 পর্যন্ত এই মনেস্ট্রির দরজা বন্ধ থাকে। মাইন্ড রোলিং মঠ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত একটি বিখ্যাত তিব্বতীয় বৌদ্ধ মঠ।
এটি বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ কেন্দ্র। বিশেষত নিংমা অর্থাৎ নিংমা স্কুল অফ টিবেটিয়ান বুদ্ধিজমের জন্য পরিচিত এই মঠ। মূল মাইন্ডরোলিং মঠ 1676 সালে তিব্বতের কেন্দ্রীয় অঞ্চলে মহান আধ্যাত্মিক গুরু রিনচেং তেৎসার্গের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 1959 সালে তিব্বতে রাজনৈতিক অস্থিরতার পর বহু ভিক্ষু ভারতে আশ্রয় নেন। তাদের মধ্যে কয়েকজন 1965 সালে দেরাদুনে এই মঠটি পুনঃপ্রতিষ্ঠা করেন। এই মঠ কেবলমাত্র প্রার্থনা ও সাধনার স্থান নয়, বরং এখানে দর্শন, আধ্যাত্মিক শিক্ষা, জ্যোতির্বিজ্ঞান, তন্ত্রমন্ত্র, চিকিৎসা শাস্ত্র এবং সংস্কৃত ভাষার শিক্ষারও ব্যবস্থা রয়েছে। এই মঠের প্রধান আকর্ষণ হল প্রায় 60 মিটার অর্থাৎ প্রায় 190 ফুট উঁচু স্তূপ, যা বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ স্তূপ হিসেবে পরিচিত। এই স্তূপের ভেতরে গেলে বৌদ্ধ দেবদেবীর মনোমুগ্ধকর ভাস্কর্য, দেয়াল জুড়ে রঙিন তিব্বতীয় চিত্রকলা আর এক অদ্ভুত প্রশান্তির আবহ ভ্রমণকারীদের মুগ্ধ করে। শুধু ধর্মীয় গুরুত্বই নয়, এখানকার পরিবেশও ভ্রমণকারীদের কাছে বড় আকর্ষণের। মাঠের চারপাশে রয়েছে সুন্দর বাগান, শান্ত পরিবেশ আর ধ্যানমগ্ন ভিক্ষুকদের উপস্থিতি, যেন এক টুকরো তিব্বত ঘুরে দেখার মতো অভিজ্ঞতা। দেরাদুনে যদি কখনো যান, তবে অবশ্যই সময় বার করে একবার ঘুরে আসুন মাইন্ডরোলিং মঠে। আধ্যাত্মিকতা, স্থাপত্য আর প্রকৃতির মেলবন্ধনে এটি আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা। এই মনেস্ট্রির পাশেই রয়েছে বিশাল আকৃতির বুদ্ধ মূর্তি, যার চারপাশে বেষ্টিত রয়েছে প্রচুর প্রেয়ার হুইলস। মাইন্ডরোলিং মনেস্ট্রি ঘুরতে গেলে মঠের ভেতর থেকেই দূর থেকে চোখে পড়ে বিশাল স্ট্যান্ডিং বুদ্ধা স্ট্যাচু, যেটা সোনালি রঙে মোড়ানো আর প্রায় 100 ফুটেরও বেশি উঁচু। এই বুদ্ধ মূর্তি গুরু রিনপোচে পদ্মসম্ভবা এর শিক্ষার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। 2002 সাল থেকে নির্মাণ শুরু হয় এই বুদ্ধ মূর্তি, পরে ধীরে ধীরে তা সম্পূর্ণ হয়। বলা হয় এটি ভারতের অন্যতম সবচেয়ে উঁচু স্ট্যান্ডিং বুদ্ধা স্ট্যাচু। যদি পারেন একবার অবশ্যই এই বুদ্ধ মূর্তির সামনে দাঁড়াবেন। কে জানে, হয়তো সেই মুহূর্ত আপনার মনও ভরে উঠবে অদ্ভুত এক প্রশান্তি আর আলোয়। আমার এই ব্লগ আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আপনাদের জন্য থাকছে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুচি স্টোরি। টাটা।